আপনারা দেখছেন লিটল টাটা মাই টিভি সংলাপ, সৌজন্যে লিটল টাটা। লিটল টাটা মাই টিভি সংলাপে সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি নতুন বাজেট এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ। দুজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা আবার ফিরে যাচ্ছি আলোচনায়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বাজেট রিলেটেড, আশা করি আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের এই আয়োজনকে সমৃদ্ধ করবেন। আমরা বিরতির আগে প্রবৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং এর পাশাপাশি মূল্যস্ফীতির বিষয়টিও ছিল। যে বিষয়টি নিয়ে আপনারাও কিঞ্চিত আলোকপাত করেছেন সেটি হচ্ছে ৮৬,৬৫৭ কোটি টাকার যে ঘাটতি, ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরতার কথা আপনারা দুজনেই বলেছেন যে অভ্যন্তরীণ খাত থেকেই। ডক্টর গোলাম মোয়াজ্জেম যে বিষয়টি বলছেন যে বিদেশের কাছে যেটা প্রত্যাশিত, মানে অতীতের বাস্তবতায় আমরা হয়তো ততদূর এগোতে পারবো না। এই যে বাস্তবতা, এই বাস্তবতায় সরকার ব্যাংক ব্যবস্থা থেকে যদি ব্যাপক ঋণ নেয়, অর্থাৎ যেটি টার্গেট হচ্ছে ৩৮,৫২৩ কোটি টাকা, তার চেয়েও বেশি নিতে হবে বলে আশঙ্কা করছেন ডক্টর গোলাম মোয়াজ্জেম। এই বাস্তবতায় বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব কতটা পড়বে? ডক্টর হাসান মনসুর, আপনি বলবেন এই বিষয়ে, কিন্তু তার আগে একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। আমি সাধারণ করি পুরানা পল্টন থেকে। অসংখ্য ধন্যবাদ, প্রশ্নটি করুন। আমার পক্ষে দেশের আয়কর দাতা সঠিক সংখ্যা হচ্ছে ১২ লাখ। এর মধ্যে সেরা ৫ আছে ওই রাজপুত্রের হামিদ গ্রুপ, ইউনিক গ্রুপ, গাজী গ্রুপ, যমুনা গ্রুপ, ওয়ালটন গ্রুপ, নিজের টাকা গ্রুপ। এদের টাকায় আমাদের অর্থনীতির টাকা সচল রয়েছে এবং ওনারা লাখ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি করছে। এখন সত্যতা হচ্ছে ওনারা যদি ভিভিআইপি পদমর্যাদা না পান, আর যারা কালো টাকার মালিক ওনারা যদি ভিভিআইপি পদমর্যাদা পান, তাহলে বাজেট বাস্তবায়ন কঠিন হবে কিনা? জি, অসংখ্য ধন্যবাদ। তখন আমাদের সঙ্গে ডক্টর হাসান মনসুর, দর্শকের প্রশ্ন দিয়েও শুরু করতে পারেন, আমাদের প্রশ্ন দিয়েও শুরু করতে পারেন, তবে দুটিই বলতে হচ্ছে। জি হ্যাঁ, আমি প্রথমে আপনার প্রশ্নটা দিয়ে শুরু করি যে টাকার অঙ্কি বিপুল শোনালেও আসলে এটা ৫% জিডিপি। এটা কিন্তু সেই আপনি বলেছেন আগে বলেছিল সেটা, এবং এই ৫% একটা আমি মনে করি যে এটা একটা সাস্টেনেবল লেভেল। কারণ আমাদের জাতীয় আয়ের প্রবৃদ্ধিটা অন্তত পক্ষে ৬, ৬.৫ তো আছে, ৭ও হতে পারে। কাজে সেই প্রেক্ষাপটে কিন্তু ৫% ফাইন্যান্সিং করাটা আমাদের জাতীয় আয়ের তুলনায় আমাদের যে ঋণের বোঝা সেটাকে বাড়াবে না। এটা একটা দিক, সেটা বাড়ানোটা আমাদের কাম্য নয়। এটাকে মোটামুটি সহনশীল লেভেলে আছে এবং সেখানে থাকলে আমাদের জন্য ভালো এবং সেইটার সাথে কনসিস্টেন্ট। তো যেটা প্রশ্নটা আসে, যেটা ঠিকই বলেছেন যে এটা ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটা চ্যালেঞ্জ, বিশেষ করে যদি সরকার বিদেশি খাতে ঋণটা না পায়, এবং সে সম্ভাবনা প্রচুর। কারণ আমরা আমাদের যে ট্র্যাক রেকর্ড তাতে প্রতি বছরই দেখা যায় যে অর্ধেকের কাছাকাছি আমরা যেতে পারি, তারপরে আর পারি না সর্বোচ্চ। আমরা কিন্তু কমিটমেন্ট পাচ্ছি ৫-এর কাছে, মানে তার বেশি, ৩ বিলিয়ন। হ্যাঁ, ৩ বিলিয়ন ইউটিলাইজেশন হয়, কিন্তু কমিটমেন্ট হয় ৫-৬ মতো, এবং এবছর কমিটমেন্ট আরো বেশি হবে হয়তো, কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। যে কারণে আমাদের পাইপলাইন, আনইউটিলাইজড পাইপলাইন এখন ২০ বিলিয়নের মতো, ১৯ সামথিং। এটা হিউজ পাইপলাইন পড়ে আছে, আমরা ব্যবহার করতে পারছি না। এটা আমাদের বিরাট একটা অক্ষমতা, এবং এটাকে অ্যাড্রেস করতে পারলে পরে সরকার অনেকগুলো সমস্যার সমাধান করতে পারত, কিন্তু পারবে কিনা সেটা সরকারকে প্রমাণ করতে হবে। ২ নম্বর হচ্ছে যে এটাকে সরকারকে মনে রাখতে হবে যে কোনোভাবেই জাতীয় আয় যদি ৭% হতে হয়, তাহলে যে পরিমাণ ব্যাংকিং খাত থেকে ঋণ প্রবাহের কথা সরকার চিন্তা করছে, তার থেকে সরকারকে কমানো উচিত, বাড়ানোর কথা চিন্তা করা যাবে না। কারণ বাড়াতে গেলে পরে ব্যক্তি খাতের ঋণ সংকুচিত হয়ে যাবে এবং সেটা ক্রাউডিং আউট করে আমাদের প্রবৃদ্ধিকে কমিয়ে আনবে। সেটা আমাদের কোনো মতে গ্রহণযোগ্য নয়। সেজন্য সরকারকে কিছু কন্টিনজেন্সি প্ল্যান চিন্তা করতে হবে এখনই। প্রয়োজনে সরকারকে সবরেন বন্ড ছেড়েও বাইরে থেকে যদি টাকা নিয়ে আসতে পারে সেটাও ব্যবহার করতে পারবে, তাহলে আভ্যন্তরীণ ঋণের উপর চাপটা কমে যাবে। সরকারের ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু তাকে যথাযথ প্রিপারেশন নিয়ে আগে থেকেই সেটা ব্যবহার করার জন্য রেডি থাকতে হবে, তাহলে এই টেনশনগুলোকে দূরীভূত করতে। আপনি কি একবারই আমার দর্শকের প্রশ্নকে, এই যে দর্শকের প্রশ্নটার জবাব দেব যে হ্যাঁ, আমাদের দেশে বড় বড় প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংক, বিমা এবং টেলিকম, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কর দিয়ে আসছে। ব্যক্তি খাতে ইন্ডিভিজুয়ালি যে খুব বেশি, উনি কয়েকটা কোম্পানির কথা বলেছেন, কোম্পানির মালিকরা কতখানি ট্যাক্স দেন সেটা কিন্তু আমাদের কাছে ঠিক বোধগম্য নয়।
কারণ যে আমরা যে লিস্টে দেখেছি কোটি টাকার উপরে যে কয়েকজন দেয় তাদের মধ্যে কিন্তু বড় বড় প্রতিষ্ঠানের নাম কিন্তু আমরা খুব একটা দেখি না। তো সেই হিসাবে আমি বলবো যে আমাদের এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, যেটা যে কারণে এই প্রতিষ্ঠানের মালিকরা কিন্তু সিঙ্গেল লার্জেস্ট বড়োয়ার হিসাবে 1 কোটি কেন, তাদের তো হয়তো 10 কোটি টাকা 20 কোটি টাকা ট্যাক্স দেওয়ার কথা, সেটা কিন্তু আমরা দেখছি না বাস্তবতা। এটা কিন্তু সত্য। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এই যে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া, নেতিবাচক প্রভাব কতটা বেসরকারি খাতের বিনিয়োগের উপর পড়বে? এটি আসলে দুভাবে দেখা যায়। প্রথমত যেটি আগেও বলেছিলেন যে ব্যাংক খাতের অতি নির্ভরতা উচ্চ সুদে ঋণ নেওয়া এবং এর বিপরীতে বিদেশি উৎস কম ব্যয়ের উৎসগুলোকে কম ব্যবহার করা, এর ফলে তুলনামূলকভাবে দেশীয় উৎসের উপরে ব্যবহার করার ফলে দায় বাড়ছে, দেশীয় দায় বাড়ছে। হ্যাঁ, সেটি একটা দিক। তবে একটু হয়তো ভিন্ন মানে পার্সপেক্টিভ আছে আমার, যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ কতটা চাপের ভিতরে পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বেসরকারি খাত কিন্তু সেই অর্থে খুব ঋণের প্রবৃদ্ধি যথেষ্ট মাত্রায় নেই, এবং একই সাথে ব্যাংকে প্রচুর পরিমাণে অলস অর্থের কথাও আমরা শুনি। ফলে সেরকম একটি প্রেক্ষিতে সরকার ঋণ নিলে আমার ধারণা যে খুব যে ক্রাউড আউট ইফেক্ট হবে সেই অবস্থা এই মুহূর্তে ঠিক নেই, বরঞ্চ উল্টো হতে পারে যে সরকার ঋণ নিলে ব্যাংকগুলো হয়তো কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় যেতে পারে যে হ্যাঁ এই অর্থগুলোর কিছুটা ন্যূনতম অর্থেও কিছু ব্যবহার হলো এবং সেখান থেকে তারা কিছুটা সুদ পেল। তো এই অবস্থায় বিবেচনা আসলে ব্যক্তি খাতের ঋণের উপরে বাড়তি চাপ পড়া আমার ধারণা যে আগামীতে খুব মানে সম্ভাবনা তুলনামূলকভাবে কম। জি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যে সার্বিক মোটা দাগে যদি আপনি এই বাজেটকে মূল্যায়ন করেন, এই বাজেট বাস্তবায়নে কোন জায়গায় কি করণীয়, যে চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষ করে? প্রথমে আমি বলবো সরকারকে রাজস্ব বৃদ্ধিতে নজর দিতে হবে এবং খুব দ্রুততার সাথে, কারণ সময় বেশি নাই, কয়েক মাস চলে গেলেই কিন্তু আর এই অর্জন সম্ভব হবে। কিন্তু করের পরিধি বিস্তৃত করবার যে পরিকল্পনা ছিল সেখান থেকে তো অনেক ক্ষেত্রে চলে এসছে সরকার আবার সংকুচিত নীতিতে। না, যেগুলো ছাড় দেওয়া হয়েছে ওটাতে যে সিগনিফিকেন্ট কিছু ড্যাম্পেনিং এফেক্ট হবে তা নয়, হয়তো 1000 কোটি টাকা লস হবে আমি মনে করি, বা তারও কম হবে, কিন্তু যে সম্ভাবনা আছে, বিশেষ করে উইথহোল্ডিং মেকানিজমে কিন্তু সরকার অনেকগুলোই জিনিস করেছেন, মিনিমাম ট্যাক্সের প্রভিশন করেছে, এগুলোকে কিন্তু বাস্তবায়ন করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আমি জানি যে মিনিমাম ট্যাক্স, যেমন আমাদের যে মিনিমাম ট্যাক্স আছে ভিএটিতে, যেটাকে বলা হয় প্যাকেজ ভ্যাট, হুইচ ইজ সেম অ্যাজ ইনকাম ট্যাক্সের এই মিনিমাম ট্যাক্সের মতো। না, কতগুলো নতুন কাঠামো তো সৃষ্টি করা হয়েছে, যেমন পৌর এলাকায় কিংবা সিটি কর্পোরেশন এলাকায় ভিএটিতে ওগুলো আছে। না, নতুন যেসব ইংলিশ মিডিয়াম স্কুলে যেসব সন্তানরা পড়বে তার অভিভাবকের 3 নম্বর মাস্ট, যে বিষয় সেগুলো করুক। আগেও তো আমরা বলছি যে বাড়ি ভাড়া দেওয়ার সময় তার 3 নম্বর মাস্ট, কি হয়েছে, কয় টাকা পেয়েছি আমরা? আমার কথা হলো যদি কর প্রশাসন যদি সত্যি সত্যি স্ট্রং না হয়, রেসপন্সিভ না হয়, এগুলো যদি প্রিপারেশন না নিয়ে থাকে, তাহলে আমি যত ইচ্ছা আইন বাস্তবায়ন করি না, প্রয়োগ করি না কেন, বাস্তবায়ন হবে না। একদম শেষ পর্যায়ে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমার মনে হয় যে হ্যাঁ, রাজস্ব আদায়ের ব্যাপারে আমরা সরকারের অব্যাহত বিভিন্ন উদ্যোগগুলো দেখি, কিন্তু ধারাবাহিকতার ক্ষেত্রে কিন্তু কিছু একটা ঘাটতি আছে, এবং অবশ্যই কর প্রশাসনের যে আধুনিকায়ন সেটি না হলে এই যে বিভিন্ন রকম উদ্যোগের মাধ্যমে ব্যাপক রাজস্ব আদায়, এটি কষ্টকর হবে সেটি। আর আরেকটি যেটি যে প্রবৃদ্ধির জন্য যে বিনিয়োগ দরকার, বেসরকারি খাতে বিনিয়োগ দরকার, সেদিকে আরো বিশেষভাবে নজর দেওয়া, এবং বেসরকারি খাত সহায়ক যে সমস্ত প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোকে প্রাধিকার দিয়ে সেগুলোর বাস্তবায়ন দ্রুতগতিতে শেষ করা, এটি আমার মনে হয় বিশেষ গুরুত্ব। একদম শেষ একটি কথা আপনি যদি বলেন, কালো টাকা নিয়ে আপনারা সিপিডির পক্ষ থেকে দীর্ঘ আন্দোলনের মতো করেছেন, ব্যাপক আলোচনা করেছেন, আপনি কতটা আশাবাদী এই এবারে? না, কালো টাকার ব্যাপারে সরকারের অবস্থান একেবারেই ভিন্ন। সরকার এখানে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থার ভিতর দিয়ে কালো টাকাকে সাদা করার জন্য রাখছেন, এমন কোন ব্যবস্থা রাখা হয়নি যে এর মাধ্যমে সাদা না হলে কোনো বিপরীত ব্যবস্থা না। ফলে এটি যে অবস্থা আছে তাতে খুব বেশি লাভ হবার কোনো সুযোগ নেই। সরকার যদি আদতেই চান যে অর্থনীতি থেকে কালো টাকা উঠিয়ে দেবেন, তাহলে সেই রকম একটি আইনগত কাঠামোর মাধ্যমে এবং সেইরকমভাবে একটি ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার এবং অন্যান্য স্ট্রাকচারের ভিতরে ইন্টিগ্রেশন আনলে হয়তো ধীরে ধীরে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যাবে। ডক্টর হাসান মনসুর, একেবারে 15 সেকেন্ডে কি বলবো কালো টাকার বিষয়ে? কালো টাকার উৎস যদি আমরা বন্ধ না করতে পারি, যে কালো টাকা কিভাবে সাদা করবে না, আপনি বলুন। আমাদের যে কালো টাকার প্রধান উৎস হচ্ছে, একটা হচ্ছে অনুপার্জিত আয়, রাজনীতিবিদদের বিরাট একটা সেকশন সেখানে আছে, আর আছে ব্যুরোক্রেটদের বিরাট একটা সেকশন যেটা অনুপার্জিত। আর একটা ধরনের কালো টাকা হয় যেটা হচ্ছে বিদেশি যারা কর ফাঁকি দেয়, বিজনেস কমিউনিটি, সেটা হচ্ছে উপার্জিত কিন্তু কালো স্টিল ব্ল্যাক মানি হিসেবে থেকে যাচ্ছে, বিকজ সেটা ডিক্লেয়ার হচ্ছে না।
তো আমি মনে করি যে এই উৎসগুলোকে যদি আমরা বন্ধ না করতে পারি তাহলে কোনোভাবেই কালো টাকা সাধু করার ইস্যুটা আমাদের মধ্যে থেকে যাবে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গে থাকুন। শুভরাত্রি।